নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। মারিশতায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2, আহত 10। বৃষ্টির কারণে মণ্ডপের বিদ্যুতের তার জড়িয়ে মৃত 1। মানবিকতার পরিচয় দিল তমলুক থানার পুলিশ ও নার্সিংহোম কর্তৃপক্ষ। অতিবৃষ্টির ফলে জলমগ্ন শিল্প শহর হলদিয়া, দুর্ভোগের নিত্যযাত্রীরা। কৃষিকথায় আজ দেখুন, দুর্গাপুজোয় পদ্মফুলের চাহিদা মেটাতে আগে থেকেই পদ্মফুল হিমঘরে জমিয়ে রেখেছেন চাষিরা। আসছে বিস্তারিত খবরে। পুকুরে পড়ে মৃত্যু হলো তমলুক থানার আবাসবাড়ি এলাকার এক যুবকের। তমলুক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে বাড়ির লোকজন। রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি পুকুরের পাশে টুপি পরে থাকতে দেখে এলাকার মানুষজন। এরপর আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে পুকুর থেকে উদ্ধার হলো যুবকের দেহ। যুবকের নাম সুমন কর ওরফে বাবাই, বয়স 23 বছর। ওই রাত্রিবেলা হেঁটে নেশা করে যায়, পড়ে গেছে আর কি। ছেলেটার নাম কি? বাপাই। বাড়ি কোথায়? ওই কালাবাগের মাঠের কাছে। বয়স কত? 28 হবে। মানে কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল। কাজ বাজ ছেড়ে বাড়ি যাচ্ছিল? হ্যাঁ, না নেশা, ওই নেশা করতে যায় আর কি। নেশা করে বাড়ি ফিরছিল আর কি। প্রত্যেকদিন নেশা করে? হ্যাঁ। তো সকালে এসে কি দেখলেন? সকালে এসে দেখলাম একটা টুপি দেখা যাচ্ছে, যেমন কি পড়ে আছে। তারপরে আমরা সব দেখলো আস্তে আস্তে যে পাড়ার ছেলে। তারপরে থানায় খবর দেওয়া হলো, কাউন্সিলর আসছিল। বাড়ি তমলুক থানার আবাস বাড়ি। তমলুক থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিক ধারণা, রাতে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমি ঘুম থেকে একটা আওয়াজ পেলাম, বাড়ির চেঁচামেচি, পাশের বাড়ি চেঁচামেচি আওয়াজ হচ্ছে, কান্নাকাটি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার না, কাল রাত্রে থেকে সে বাড়ি ফেরেনি। কী ব্যাপার বাড়ি ফেরেনি? মনের মধ্যে একটা ছিলই যে কোন দিন বলতে কোন দিন কি এইরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। সেটার জন্যে তারপর যখন লোকজন রাস্তাঘাটে যাতায়াত করছে, যে দেখতে পেলাম যে এইরকম অবস্থা পুকুরের মধ্যে। কাউন্সিলরকে জিজ্ঞেস করতে, কাউন্সিলর বললো যে হ্যাঁ আমি পুলিশে খবর দিচ্ছি। মানে ব্যাস, পুলিশে খবর দিয়ে আমাদের তো আর কিছু করণীয় নেই তখন। আমরা আর কি করবো? আমরা মানে এখানে ছোঁয়াছুঁইটার তো কোনো ব্যাপার নেই। আর এমন জায়গায় আছে সেখানে যে নেমে যে জলে নেমে যে ধরে টানাটানি সেসব করতে গেলে তো সবাইরই ভয়ে থাকে। সেরকম স্ট্রেংথ তো নেই, আমার তো বয়স্ক হয়ে গেছে। পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের মারিশতায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 2 জনের। গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পথ অবরোধ হয়ে পড়ে দীঘা মেছেদা 116B জাতীয় সড়ক। পরে মারিশতা থানার পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রাক ও বাসের ধাক্কায় মৃত্যু হলো 2 পর্যটকের, আহত আরো 10। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মারিশদায়। পূর্ব মেদিনীপুরের দীঘা কলকাতা 116B জাতীয় সড়কে মারিশদার কাছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 1 জনের। আহত হয়েছেন আরো 10 জন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় তপন পাত্র নামে এক ব্যক্তির, বয়স 28। আহতদের মধ্যে আরো 1 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 2। জানা গিয়েছে, নদিয়া থেকে বাসে করে একদল পর্যটক দীঘায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে দীঘা থেকে ফেরার পথে উল্টো দিক থেকে অর্থাৎ নন্দকুমার থেকে দীঘার অভিমুখে ট্রাকটি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে দীঘা কলকাতা 116B জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। মারিশতা থানার পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে বাস, ট্রাক এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কাঁথি সরস্বতী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক জেনারেটর কর্মীর। বৃষ্টি হওয়ার কারণে গাছ ও মাটি ভেজা ছিল, তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। বোধনে বিদায়ের সুর। চতুর্থীর রাতে কাঁথির সরস্বতী ক্লাবের পুজো মণ্ডপে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন লক্ষ্মীনারায়ণ জানা নামের এক জেনারেটর কর্মী। বাড়ি দক্ষিণ 24 পরগনার সাগরে, বয়স 38। এদিন তিনি মণ্ডপের সামনে একটি গাছে অ্যালুমিনিয়ামের সিঁড়িতে উঠে হ্যালোজেন লাইট লাগানোর কাজ করছিলেন। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন তিনি। ক্লাবের সদস্যরা ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, ফলে গাছ ও মাটি ভেজা ছিল, তার ফলে এই দুর্ঘটনা। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ছেলের চিকিৎসার খরচ না মিটিয়ে নার্সিংহোমে ছেলেকে রেখে পালিয়ে যান এক দম্পতি। পরে তমলুক থানা এবং চন্দ্রকোনা থানার পুলিশের সহায়তায় ওই দম্পতিকে খুঁজে বের করে চিকিৎসার খরচ বাবদ কোনো টাকা না নিয়েই ছেলেকে তার মা বাবার হাতে তুলে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার নারুয়া গ্রামের বাসিন্দা তপন খামরই ও মিতা খামরইয়ের 4 মাসের শিশুপুত্র তুষার খামরই। তার হাটে একটি ফুটো রয়েছে। গত 18 সেপ্টেম্বর এই দম্পতি তাদের ছেলেকে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন চিকিৎসার জন্য। যাওয়ার সময় হঠাৎই মেছেদায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গত 18 সেপ্টেম্বর এই দম্পতি তাদের ছেলেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় ছেলেটি হঠাৎই মেছেদায় অসুস্থ হয়ে পড়ায় তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করেন তার মা বাবা। 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ওই নার্সিংহোমে শিশুটির চিকিৎসা চলে। শিশুটিকে একটি বিশেষ যন্ত্রচালিত মেশিনে কাচের ঘরের মধ্যে রাখা হয়েছিল। হঠাৎই তার মা বাবা লক্ষ্য করেন শিশুটি আর নড়াচড়া করছে না। তাদের সন্দেহ হয় ছেলেটি মারা গিয়েছে। এরপরে ওই দম্পতি অভিযোগ করে এই নার্সিংহোমে তাদের ছেলের চিকিৎসা হচ্ছে না। তারা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিতে চায় তাদের ছেলেকে। সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের জানায় শিশুটির এই কয়েকদিনের চিকিৎসার খরচ বাবদ বিল প্রায় লক্ষাধিক টাকা ছাড়িয়ে গিয়েছে। ঘটনা হয়েছিল যে বাচ্চাটা আমাদের কাছে 18 তারিখ রাত্রে 2টোর সময় ভর্তি হয়েছিল, ঠিক বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো বাচ্চাটা আমাদের কাছে ভর্তি হয়েছিল রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, গ্রান্টিং হচ্ছিল। তো আমরা এখানে চিকিৎসা দেওয়া শুরু করি। তো তারপর আমরা এক্সরে করে জানতে পারি যে বাচ্চাটা নিউমোথরাক্স হয়েছে। তো আমরা চিকিৎসা করে যা প্রসেস, চিকিৎসা আমার যা প্রসেস, চিকিৎসা করে দেখলাম বাচ্চাটা তাও রেসপিরেটরি ডিস্ট্রেস হতে থাকছে। তো আমরা ভেন্টিলেশন মেশিনে দিলাম। তো ভেন্টিলেশন মেশিনে যখন দিলাম, দেওয়ার পর আমরা বাচ্চাটাকে আমরা 4 দিনের মাথায় বের করে দেখলাম যে অক্সিজেন ঠিক নিতে পারছে কিনা। তাও দেখলাম ও ঠিকঠাক নিতে পারছে না। ইতিমধ্যে আমরা তারপরে হাম্পু করতে করতে আমাদের যারা সিস্টেম আর কি, যে আমরা ইকো করতে নিয়ে গেলাম। তো ইকো করতে গিয়ে দেখলাম যে ওর হার্টের একটা সমস্যা তৈরি হয়েছে। তো ওকে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে দম্পতি আসছে বলে বেরিয়ে যায় নার্সিংহোম থেকে। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ এ ব্যাপারে তমলুক থানার পুলিশে খবর দেয়। ঘটনা তদন্তে নামে পুলিশ। তমলুক থানার পুলিশ অফিসার সৌমেন গুহ এবং অফিসার ইনচার্জ কৃষ্ণেন্দু প্রধানের অনুরোধে ওই শিশু চিকিৎসা চালাতে থাকে নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপর আমরা ওর বাবা মার সঙ্গে আলোচনা করলাম যে হার্টের সমস্যা রয়েছে, তো আমরা এখানে কোনো রকম সমস্যা রেখে সমস্যা বাড়িয়ে লাভ নেই, আপনারা নিয়ে যান। তো ওনারা সবই শুনলেন। শোনার পর ওনারা ডিসিশন নিলেন যে আজকে বাড়ির লোকজন আসবে, তো এসে আলোচনা করে ডিসিশন জানাবো। কত তারিখ হবে ওটা? আপনার 25 তারিখ নাগাদ, 22-23 না 25 তারিখ নাগাদ। তারপর আমরা বললাম ঠিক আছে, অলওয়েজ ওয়েলকাম। তো আমরা বললাম ঠিক আছে, আমরা নিয়ে যান, কিন্তু ওর বাচ্চা রেখে চলে যান। আচ্ছা। তো ওরা আমাদের কাছে বাচ্চা রেখে যায়, তখন কিছু বলেনি, কিছু বলে যায়। ওরা নিচে বলছে আমরা আলোচনা করছি, আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি বলে ওরা আর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। 25 তারিখ থেকে কোনো দেখা সাক্ষাৎ নেই। আস্তে আস্তে সুস্থ হতে থাকে শিশুটি। এরপর তমলুক থানার পুলিশ চন্দ্রকোনা থানার সহযোগিতায় ওই শিশুটির মা বাবাকে খুঁজে পায়। গত 4 অক্টোবর তাদের তমলুকের নার্সিংহোমে নিয়ে আসা হয়।
এবং নার্সিংহোম কর্তৃপক্ষ খরচ বাবদ কোনো টাকা না নিয়েই ওই শিশুটিকে তার মা বাবার হাতে তুলে দেন। তো আমরা ধরুন ওয়েট করলাম 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ 2 তারিখ পর্যন্ত ওয়েট করলাম। তারপর আমরা থানায় একটা জিডি করলাম যে আমাদের যেটা সিস্টেম, যে একটা বাচ্চা আমাদের কাছে আসছে, আমরা তার ট্রিটমেন্ট করেছি, কিন্তু তারপরেও ওনারা আমার যোগাযোগ করছে না, সুইচ অফ। তো তারপর ওরা করলো না। তারপর আমরা থানায় দুবার ধরে গেলাম। স্যার, থানা বড়বাবু, মেজবাবু ওরা প্রচুর হেল্প করেছে। হেল্প করে আলটিমেটলি ওরা বাচ্চারা বাবা মাকে রেস্কিউ করে আনলো। রেস্কিউ করলে স্যার বললো আজকেই স্যার বললো তাহলে আমরা ঠিক আছে স্যার, আমাদের কোনো পয়সা লাগবে না, বাচ্চাটাকে সুস্থ হোক, সুস্থ হলে আমরা খুশি। বলতে নেই নার্সিংহোমের ব্যাপারে, যদিও আমরা আমাদের লাভ্যাংশ ছেড়েও ওর পিছনে 2,20,000 টাকার মতো খরচ করে ফেলেছি। আমাদের মেডিসিন, ভেন্টিলেশন, অক্সিজেন, বাচ্চারা অক্সিজেন ছাড়া থাকতে পারছিল না। মানে এটা যদি ট্রিটমেন্টের টোটালি খরচ হতো, মানে 2,20,000 যেটা বলছেন সেটা কত দাঁড়াতো মানে অফিসিয়ালি? ওটা অফিসিয়ালি আমরা করতাম, ধরুন না লাভ্যাংশ যদি আমরা 10% ধরি, ধরুন ওইরকমই একটা দাঁড়িয়ে যাবে আর কি। এই ঘটনায় যথেষ্ট মানবিকতার মুখ রাখে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং তমলুক থানার পুলিশ। ওই নার্সিংহোমের অন্যতম দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অরিন্দম রায় পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানান আমাদের ক্যামেরার সামনে। যে বাচ্চাটাকে আমরা তার বাবা মাকে তুলে দিতে পারলাম, যে একটা অমানবিক ভাবে তার বাবা মা ছেড়ে চলে গেছিল, এটা কিন্তু একটা তার বাবা মা ভেবেই নিয়েছিল আর বাচ্চাটা বাঁচবে না। যে কন্ডিশনে আপনি আজকে ছেড়েছেন, বাচ্চাটা কন্ডিশন এখন মোটামুটি আমরা 1 লিটার অক্সিজেনে ও ভালো মেইনটেনেন্স করছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার সকাল থেকেই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল শিল্প শহর হলদিয়া। এলাকায় ভালো জল নিকাশি ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হলো স্থানীয় মানুষজনদের। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার আবেদন এলাকাবাসীর। বৃহস্পতিবার শুভ মহাপঞ্চমী, সেই পঞ্চমীর পূর্ণ লগ্নে সকাল থেকে অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল শিল্প শহর হলদিয়া। হলদিয়া পৌরসভার 23 এবং 24 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ফলে হলদিয়ার বিভিন্ন আবাসনের মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। হয়েছে যে আমাদের পুরো স্কুল ডুবে গেছে, সেই জন্য যখন আমরা আসলাম আমরা আজকে জানতে পেরেছি যে আজকে আমাদের স্কুল হবে না, আর আজকে আমাদের রেজাল্টও ছিল, সেই জন্য আর আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি। সেই সাথে মুখ ভার হয়ে রয়েছে হলদিয়ার বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, অতিমাত্রায় বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমেছে, সেই জল বের করানোর কাজও শুরু হয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকার কারণে এইভাবে জল জমে রয়েছে। অবিলম্বে নিকাশি ব্যবস্থা ঠিক করার আবেদন এলাকাবাসীর। শারদ উৎসব হচ্ছিল, তাই জন্য আজকে রেজাল্টও আসবে, তাই খুশিতে আমরা স্কুল থেকে মানে বাড়ি থেকে তাড়াতাড়ি আজকে বেরিয়ে এসেছি। এসে দেখলাম যে বাস আসেনি, উপরন্তু 9:46 হয়ে গেছে, যেহেতু আমাদের স্কুলে 9:45-এ ঢুকতে হবে, তার জন্য আমরা পাবলিক বাস ধরে আসলাম। ধরে দেখলাম যে এখানে পুরো জলাজল থেকে আমরা এখানে এসে স্কুলে গেলাম। স্কুল থেকে দেখলাম নোটিশ দিয়েছে যে আজকে স্কুল হবে না, তার জন্য আমরা স্কুল এই যে বৃষ্টির জন্য। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। দুর্গাপুজোয় পদ্মফুল যোগান দিতে আগে থেকে হিমঘরে পদ্মফুল জমিয়ে রেখেছেন চাষিরা। সারা বছরের তুলনায় এই পুজোর সময় একটু লাভের মুখ দেখেন চাষিরা। দুর্গাপুজো প্রায় এসেই গেল, আর দুর্গাপুজো মানেই পদ্মফুল আবশ্যক। দুর্গাপুজোর সন্ধি পুজো 108টি পদ্মফুল দিয়ে দেবী দুর্গার পুজো হয়, তাই পদ্মফুল চাষিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। আচ্ছা, আপনি এই যে পদ্ম চাষ করছেন কবে থেকে শুরু করেছেন? বা প্রায় আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে পদ্ম চাষ শুরু করেছি। এবারে পদ্ম চাষ কেমন হয়েছে? এবারে পদ্ম চাষ প্রথম থেকেই পদ্ম চাষ আমাদের এখানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো সারা নদীর জল নোনা জল ঢুকে আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়ে গেছে পদ্ম বাগানে। আচ্ছা,
তো এই মুহূর্তে যে চলছে এটা কবে থেকে স্টোরেজ শুরু হয়েছে বা কি লক্ষ্য থাকে পুজোর সময় যে এখন থেকে আমাদের পুজোর প্রায় 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। পুজোর সময় ফুলটা বেশি লাগে, তো তাই 15-20 দিন আগে থেকে স্টোর করা হয়। এখন বর্তমান প্রায় 500-600 টাকা শয়ে দাম আছে। সারা বছর এই পদ্মগুলো 1.5 টাকা 2 টাকা বা 100 টাকা শ হিসেবে বিক্রি হয়। এখন ভালোই দাম আছে, তো পুজোর সময় আরও বেশি দামের লক্ষ্য রেখে আমরা ফুলগুলোকে 15-20 দিন আগে থেকে এগুলো সংরক্ষণ করে রাখি। অন্য সময় যে পদ্ম বিক্রি হয় 2 টাকা থেকে 4 টাকায়, সেই পদ্মই দুর্গাপুজোয় দাম হয় 8 টাকা থেকে 10 টাকা। এই সময় একটু লাভের মুখ দেখেন পদ্মফুল চাষিরা। যদিও বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে এবছর পদ্মফুল চাষে ক্ষতি হয়েছে অনেকটাই, তবুও পদ্মফুল চাষিরা অন্যান্য বছরের মতো এবছরও পুজোর সময় বেশি পরিমাণ পদ্মফুল বাজারে যোগান দেওয়ার জন্য আগে থেকেই পদ্মফুল জমিয়ে রাখতে শুরু করেছেন হিমঘরে। কোল্ড স্টোরেজ পদ্ম স্টোর করতে শুরু করেছে ধরুন অষ্টমীর থেকে, আর 15 দিন আগে থেকে স্টোর করে চাষিরা। 15 দিন 20 দিন আগেই স্টোরটা হয়। কি কারণে? ওই শুধু অষ্টমীর জন্যই, অষ্টমীটা আসল মূল উদ্দেশ্য। কেননা অন্য সময় তো পদ্ম 2 টাকা 3 টাকা 4 টাকা, এর বেশি তো হয় না। কিন্তু এখন ওইটা এখনই যদি 5 টাকা 6 টাকা হয়, পরে ওইটা হয়তো আরও বাড়তে পারে এই আশা করি সবাই স্টোর করে। মানে 108টা করে যে পদ্ম ফুল হয় সেই কারণে? হ্যাঁ, 108টা তো অবশ্যই, অষ্টমী মানে 108টা লাগবেই। সেই কারণে মানে স্টোর করছে? হ্যাঁ, সেই কারণেই স্টোর করছে। পুজোর সময় এই ফুল বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করেন পদ্মফুল চাষিরা। সেই যতদিন থেকে অকাল বোধন শুরু হয়েছে, দুর্গাপূজার সঙ্গে পদ্মফুলের এরকমই একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই দুর্গাপূজা এবং পদ্মফুলের প্রয়োজন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এর উপর নির্ভর করেই আমাদের ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে, ফুল চাষের ক্ষেত্রে কৃষকদের একটা অন্য মাত্রা যোগ হয়েছে এবং অন্যান্য ফুলের পাশাপাশি পদ্মফুলও তাদের কাছে একটা অর্থকরী ফসল হিসেবে ফুটে উঠেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে পদ্মফুলের চাষ হলেও আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। বিশেষত বিভিন্ন রেল লাইন কিংবা বড় বড় সড়কের পাশে ঝিল রয়েছে, যেখানে কৃষক ভাইরা কিন্তু এই পদ্মফুলের চাষ করে থাকেন বাণিজ্যিক ভিত্তিতে। তাই পদ্মফুলের গুরুত্বর দিক থেকে কখনোই সেটা ফেলে দেওয়ার মতো জায়গায় নেই। এটা বিরাট একটা অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ফসল এই সমস্ত এলাকাতে। তাই পদ্মফুলের চাষের ক্ষেত্রে কৃষক ভাইরাও কিন্তু যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা সেভাবে কোনো চাষের ভালো রকম উপার্জন করার জায়গা থাকি না চাষ করে অন্যান্য ফসল, সেখানে পদ্মফুল অনায়াসে চাষ করা যায়। এই পদ্মফুল চাষের আয় ব্যয় সম্পর্কে যেমন জানালেন চাষিরা, তেমনি পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক মৃণাল কান্তি বেরা এই ফুল চাষের আয় ব্যয় লাভ ক্ষতি সম্পর্কে জানালেন নানা তথ্য। এবং সেখানে বড় মরশুমে বোরো ধান চাষ করার পরেও পদ্মফুল চাষ করা যায়। এবং পদ্মফুল লাগানোর ক্ষেত্রে যেটা বোরো ধান চাষ করার পরে গুরুত্ব দেওয়া হয়, যখন ঝিলটা শুকিয়ে যাচ্ছে সেখানে 15 ফুট বাই 15 ফুট দূরত্বে একটা করে গাছের কন্দ লাগানো হয়। পদ্মফুলের কাছে কন্দ লাগিয়েও আমরা চাষ করতে পারি। আবার সেখানে পদ্মর যে বীজ রয়েছে ওটাও আমরা কিন্তু বপন করে সেখানে আমরা চাষবাস করতে পারি। তা সাধারণত কন্দই কৃষক ভাইরা ব্যবহার করেন এবং কন্দ লাগানোর পূর্বে ভালো করে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করে থাকেন। সেখানে গোবর সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বর্তমান দিনে ভালো এখান থেকে উৎপাদন পাওয়া যাচ্ছে প্রয়োগের ফলে, তা এগুলো দিতে পারেন। আর রাসায়নিক সারের মধ্যে ডিএপি এবং মিউরেট অফ পটাশ মিলিয়ে প্রতি মাদা পিছু আমরা বলি 500 গ্রাম করে দিলেই হবে। এবং কন্দটা লাগানোর আগে সেটাকে শোধন করে নেওয়া খুব দরকার, যাতে বিভিন্ন ধরনের ছত্রাক কিংবা ব্যাকটেরিয়াঘটিত রোগগুলো হঠাৎ করে আক্রমণ না করতে পারে। সেক্ষেত্রে আমরা কন্দগুলো তামাঘটিত যে ছত্রাকনাশক রয়েছে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কন্দগুলো কিছু সময় ওতে ডুবিয়ে রাখতে পারি, 20 মিনিট থেকে 30 মিনিট, তারপর কন্দগুলো রোপণ করা যেতে পারে। কিন্তু যারা বীজ ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু সতর্কতা নেওয়ার দরকার আছে, কারণ পদ্মের বীজ হঠাৎ করে অঙ্কুরোদ্গম হয় না। বহুদিন অবধি এটা ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থা চলতে থাকে। জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, বেশ কয়েকদিন। এবং এর শীট কোটটা প্রচণ্ড হার্ড, শীত বীজের ত্বকটা, এগুলোকে স্যান্ড পেপার দিয়ে যদি আমরা একটু ঘষে নিয়ে তারপরে জলে ডুবিয়ে রাখি, তাহলে 3 থেকে 5 দিন পরে এগুলো অঙ্কুরোদ্গম শুরু হয়।
আর যদি তা না করা হয় 15 দিন অবধি জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে অঙ্কুরোদ্গম হয়। প্রশ্ন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। ক্লাবের পুজোর ছবি মানেই দাদা কাকাদের তত্ত্বাবধানের চালচিত্র, কিন্তু এখানে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে ক্লাবের পুজোর দায়িত্ব পালন করেন মহিলারা। মেছেদার গুলুরিয়া অলস্টার ক্লাবের এবারের নতুন চমক, বিশালাকার শিবলিঙ্গের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পথ চলতে চলতে আমরা চলে এসেছি মেচেদায়। এই মেচেদায় কিন্তু আদিবাড়ির পুজো সেরকম নেই, যেগুলি রয়েছে সবকটি সার্বজনীন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গুলুরিয়া অলস্টার ক্লাবের পুজো প্রাঙ্গণে। অলস্টার ক্লাবের এটা 13 বছরের উদ্যোগ। এখানে যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু সবাই মিলেই এই পুজো করেন। পুজোর কয়েকটা দিন কেটে যায় মহা আনন্দে। এবারে 60 ফুট উঁচু শিবলিঙ্গ তৈরি হচ্ছে এখানে। গুলুরিয়া অলস্টার ক্লাবের এবছরে যে মণ্ডপ তৈরি হচ্ছে তা কিন্তু 60 ফুট উঁচু একটা শিবলিঙ্গ। তো সেই মণ্ডপের যে চিন্তাভাবনা এবং পুজোর যে উৎস, সেগুলো কিভাবে হলো, কোথা থেকে এলো তাদের এই চিন্তাভাবনা, তা জানতে কিন্তু আমরা সরাসরি উদ্যোক্তাদের কাছে পৌঁছে গিয়েছি। এই যে আপনার এই 60 ফুট উঁচু এই মণ্ডপ একটা তৈরি হচ্ছে, তো এই চিন্তাভাবনাটা কি করে এলো আপনাদের মাথায়? অ্যাকচুয়ালি এটা চিন্তাটা এসেছে এইভাবে, এই অঞ্চলের সমস্ত লোকজনই মানে ভগবানের প্রতি একটা শ্রদ্ধা ভাবটা অন্যরকম, যার জন্যে আমরা তখনই চিন্তা করলাম যে এমন একটা মণ্ডপ আমরা তৈরি করব যেখানে আমাদের যে দেবতার যেন প্রতিরূপ থাকে। মানুষ যেন প্রথমেই বুঝতে পারে যে আমরা যেখানে যাচ্ছি সেখানে দেবতার যে প্রতিরূপ সেটাই কিন্তু প্রধান, এবং তারপরে পূজা যেরকম হয়, যেভাবে করা হয়, এই চিন্তা থেকেই শিবলিঙ্গের ব্যাপারটা মাথায় এসেছে। এবং সেইভাবেই এই মঞ্চটা বা আমাদের যে পুরো মণ্ডপ সেইভাবেই তৈরি করা হয়েছে। পুজোর কটা দিন, মানে পুজো ছাড়াও আর কোনো কিছু সামাজিক কার্যাবলী বা সাংস্কৃতিক কিছু কার্যাবলী আপনারা করেন? প্রচুর অনুষ্ঠান থাকে আমাদের প্রতিনিয়ত অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আমাদের মঞ্চ যে পরিচালনা করে, সে মঞ্চ পরিচালনা করে আমাদের খুব কাছের লোক। সাধারণত আমরা এটা কোথাও দেখি না, যে আমরা দেখি যে বিভিন্ন রকম পুজোয় যতগুলো পুজো আছে সেখানে কিন্তু পুরুষদের একটা আধিপত্য লক্ষ্য করা যায়, কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে পুরুষরাই এখানে একজন মহিলাকে এগিয়ে দিচ্ছেন এবং বলছেন যে তিনি এখানকার সাংস্কৃতিক যে ব্যাপারগুলো হয়, সাংস্কৃতিক কার্যাবলীর মূল উদ্যোক্তা এবং পরিচালক। পুজোতেও তার কি ভূমিকা থাকে একটু আমি তার কাছ থেকেই জেনে নেব। কি করেন এই যে আপনাকে এগিয়ে দিচ্ছেন সবাই মিলে, এই ব্যাপারটা কি বলবেন? আমি প্রথম থেকেই পুজোর সঙ্গে খুব যুক্ত, আর এখানকার সবাই আমাকে খুব ভালোবাসে, আর পুজোটাকে আমিও খুব কেন্দ্র করে আমারও খুব মজা হয় এখানে। তো ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলো, ঘরের বউটু সবাইকে নিয়ে একটু মেতে থাকতে ইচ্ছে করে, সেই জন্য আমরা সবাই মিলে একটা সাংস্কৃতিক প্রোগ্রামটা করি, খুব আনন্দ করি সবাই মিলে, সবাই খুব মজা পায় এটাতে। আর যদি না
করে থাকি তখন ও বাচ্চাগুলোও খুব মন খারাপ হয়ে যায় যে আমরা পুজোতে আনন্দ করব কি করে। আমার এটাই ভালো লাগে যে এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যেও যে এই সাংস্কৃতিক মনটা কিছুটা গড়ে উঠেছে, এটা আমার খুবই ভালো লাগে। পুজোর যে লাস্ট দিন দশমীর দিন, সেদিন সিঁদুর খেলা হয়। সেদিন খুব মজা করি, সব বউরা মিলে খুব সিঁদুর খেলি। আর তাতে আমাদের দাদারাও খুব সাপোর্ট করছেন। একদম, দাদারা না সাপোর্ট করলে তো আমরা এই জায়গায় আসতেই পারতাম না। ওনারা তো আমাদের সবসময় খেয়াল রাখেন খুব করে। পুজোর দিন গোনা শেষ, আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। কিন্তু এখনো পর্যন্ত শিবলিঙ্গ এখানে খুব একটা বেশি তৈরি হয়নি, কাজ অসম্পূর্ণ রয়েছে। প্রতিমাও কিন্তু এখনও মণ্ডপে এসে পৌঁছয়নি। ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, মেচেদা। প্রতিমার দেখা মেলে না, দেবী এখানে পূজিতা হন ঘট রূপে। মহিষাদল থানার নাটশালের মাইতি পরিবারের এটাই নিয়ম। বিশালাকার প্রাসাদ প্রতিম বাড়ি মাইতিদের, কিন্তু সংস্কারের অভাবে আজ সেই বাড়ির ভগ্নদশা। দুর্গাপুজো এখন নিয়ম রক্ষা মাত্র। আমার ঠিক পেছনেই যে প্রাসাদ প্রতিম ভগ্নপ্রায় বাড়িটি দেখছেন, সেটি মহিষাদলের নাটশালের মাইতি বাড়ি। একসময় এখানেও সেই রাজবাড়ির মতোই গম গম করত, এবং এনাদের যোগাযোগ তমলুক এবং ময়নার রাজবাড়ির সঙ্গেও রয়েছে। সেরকমই অভিজাত ফ্যামিলি ছিল, কিন্তু এখন সেই দিনও নেই আর সেই কালও নেই, সুতরাং সবটাই ভগ্নপ্রায়। তবে প্রথা মেনেই এখানে প্রায় 250 বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये। প্রতিমা নেই, মণ্ডপ নেই, কিন্তু তবুও পুজো হয়। ঐতিহ্য বড় বালাই। মহিষাদল থানার নাটশালের মাইতি বাড়ির পুজো আসলে মায়ের উৎসরূপকেই স্বীকৃতি দেয়, প্রতিমা নয়। এখানে মায়ের পুজো হয় ঘট পেতে। মহিষাদলের গর্গ রাজপরিবার নাটশালের এই মাইতি পরিবারকে জমিদারের স্বীকৃতি দিয়েছিল। সেই দিনও নেই আর জমিদারিও নেই, তবুও নিয়ম মেনেই পুজো হয়। स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते। শ্রীধরজিউর মন্দিরেই দেবী দুর্গার ঘট পাতা হয়। মাইতি পরিবারের আদি মূল মন্দির আর নেই। মূল মন্দির সংস্কার করেছেন মাইতিদের বর্তমান সদস্যরা। প্রায় 250 বছরের পুরনো এই পুজো। পূর্বপুরুষ পীতাম্বর মাইতি এবং তাঁর স্ত্রী নারায়ণী মাইতি এই পুজোর সূচনা করেন। তমলুক ও ময়নার রাজবাড়ির সঙ্গে আত্মীয়তা রয়েছে মাইতি বাড়ির, কিন্তু মাইতিদের সেই জৌলুস আর নেই। সংস্কারের অভাবে ধুঁকছে প্রাসাদ প্রতিম সুবিশাল অট্টালিকা। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ি। এর মধ্যে দুর্গা পুজোয় জাঁকজমকের চিন্তা বাতুলতা মাত্র। माहेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते मयूर कुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारी रूप संस्थाने। মাইতি বাড়ির যে পুজো, সেই পুজো কিন্তু ঘট পেতে হয়। এখানে কোনো প্রতিমার ব্যবস্থা নেই, ঘট পেতেই রীতি রেওয়াজ মেনেই সেই পুজো হয়। শ্রীধরজিউর মন্দির রয়েছে এখানে, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। সেই শ্রীধরজিউর মন্দিরে এই ঘট রূপে দেবী অবস্থান করেন, এবং সেভাবেই এই পুজো অনুষ্ঠিত হয়। আগে এই মন্দিরের দশা খুবই খারাপ ছিল, কিন্তু বর্তমানে যারা এই পরিবারের সদস্য রয়েছেন তারা সবাই মিলে সেই মন্দির সংস্কার করেছেন। এখন ঘট পুজো সেই শ্রীধরজিউর মন্দিরেই হয়।
নমস্তুতে শঙ্খচক্র গদাশহরং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে দংশধ্রীত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। বহু বছর আগের কথা যদিও, কিন্তু তবুও এই পুজো কিভাবে শুরু হলো তা আমরা একটু মাইতি পরিবারের যারা এখন সদস্য রয়েছেন তাদের কাছ থেকে একটু জেনে নেব। কিভাবে এই পুজোটার মানে প্রথম সৃষ্টি হলো, কিভাবে? প্রথম আমার ঠাকুরদারা তারা ওই উপেন্দ্রনারায়ণ মাইতি বা মাইতি, তার বাবা ছিল পীতাম্বর মাইতি, আমার ঠাকুরদারা উপেন্দ্র মাইতি আর পীতাম্বর মাইতি, তারাই করে গেছে আর কি এই প্রতিষ্ঠা মন্দিরে পূজা টুজা। আচ্ছা, হ্যাঁ, তারপর থেকে এই পুজো, তারপর থাকতে এই পুজোটা বরাবর চলে আসছে আর কি, আমরাই করতেছি আর কি। আচ্ছা, তো মহিষাদলের রাজবাড়ি বা তমলুকের রাজবাড়ি, ময়নার রাজবাড়ি, এই রাজবাড়ির সঙ্গে কি আপনাদের কোনো রকম যোগাযোগ আগে ছিল, যাতায়াত সব কিছু, এখন আমরা তো যাইনি, তাহলে বরাবর যাওয়া তা ছিল সেখানে তমলুকের রাজার সঙ্গে। আপনাদের কি প্রথম থেকেই এই ঘট পেতে এরকমভাবেই পুজো হয়? হ্যাঁ, প্রথম থেকে ঘট পেতেই পূজা হয়। কখনো প্রতিমা করার কথা ভাবেননি? বা না, তারা যা করে গেছে আমার ঠাকুরদারা সেইভাবে চলে আসছে আর কি। আচ্ছা, কিভাবে শুরু হলো আপনাদের এই পুজো? আনুমানিক বলতে পারেন 1882-তে পীতাম্বর মাইতি এই বর্তমান যে এইচএস স্কুল আছে তখন এমই স্কুল ছিল 1 to 6, তা আমার এই ফ্যামিলির জমিপত্র দিয়ে এমই স্কুল উনি পত্তন করে যান। তার পরবর্তী সময়ে সেই তখন তো যা সরকারি পর্যায়ে কোনো দান অনুদানের ব্যাপার ছিল না বা মাইনা ছিল না, জাস্ট রেমুনেশন বলতে ওই আমাদের দেওয়া জমি তার যেটুকু রেমুনেশন হতো শিক্ষকরা তার থেকে টাকা পয়সা মাইনা স্বরূপ নিতেন। তার পরবর্তী সময়ে আস্তে আস্তে সরকারের হাতে চলে যায় বা বর্তমানে এই ধরনের ডেভেলপ হয়েছে। ওই সময় থেকেই পুজোটার তার অনেক আগে, আমি আপনাকে বলছি যে 1882-তে মোটামুটি যে পীতাম্বর মাইতি স্কুল পত্তন করেছেন এবং তার অনেক আগে এই বংশের বিস্তার বা এই পুজোর বিস্তার। আচ্ছা, পুজোর কিরকম কি রীতিনীতি বা আচার অনুষ্ঠান সেগুলো কিরকম কি আছে? সমস্ত কিছুই আচার বিধি মেনে চলা হয়। তো আমরা আগে কি হতো এতটা কিছু বলতে পারবো না ডিটেলস, তাহলে বলছি যে পুজোর এই যে কুমারী পুজো বা এগুলো আমরা দেখি না, সন্ধি পুজো এগুলো আমরা দেখি না। তা যা কিছু আর বিধি আছে সমস্ত কিছু মেনে। সিঁদুর খেলা কি এখানে হয়? না, আমরা দেখি না আর কি, আমরা দেখি না, হয়তো হতো। দৈত্যানিকৃতোদ্যমে ত্রৈলক্ষ্য প্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে কিরীটিনি মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্র প্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ। সন্ধি পুজো বা কুমারী পুজো বা সিঁদুর খেলার মতন যে ধরনের অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলো এখানে হয় না, প্রতিমাও নেই। তবে আগে গ্রামের মানুষেরাও কিন্তু এই পরিবারের যে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন, এখন সেই দিন নেই। ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্ন ভট্টাচার্য, RCBS বাংলা। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।